ঠিক আছে, তাহলে শুরু করছি। আমাদের মোটামুটি ওই চ্যাপ্টারটা তো হয়ে গেছে, আর ওর এক্সারসাইজগুলো কিছুটা আমরা করি, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, এক্সারসাইজ এ, এতে কি আছে দেখো, বলছে যে যে 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে নর্ম যেটা আছে এটা হচ্ছে একটা লিনিয়ার সাবলিনিয়ার ফাংশন, সাবলিনিয়ার ফাংশনাল। তো তোমাদের ডেফিনেশনটা যদি মনে থাকে তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে যে সাবলিনিয়ার ফাংশনের দুটো কন্ডিশন ছিল। সাবলিনিয়ার ফাংশনালে দুটো ছিল, একটা ছিল তোমার লেস অর ইকুয়ালস টু ছিল, মানে সাব অ্যাডিটিভিটি ছিল, মানে পি যদি স্কেলার মাল্টিপ্লিকেশনটা ইকুয়াল ছিল। হ্যাঁ, এটা ছিল পি এক্স প্লাস পি ওয়াই, এটা ছিল। তো এটা ডেফিনেটলি আমাদের নর্মের ক্ষেত্রে এটা স্যাটিসফাই হয়, যেটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো বোঝা যাচ্ছে এটা তাহলে স্যাটিসফাই করছে। আর 2 নম্বর ছিল আলফা এক্স, এটা হচ্ছিল মড আলফা ইন্টু পি অফ এক্স। হ্যাঁ, তো এটাও এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটিসফাই করছে, কারণ নর্ম অফ এক্স প্লাস সরি নর্ম অফ আলফা এক্স ইজ ডেফিনেটলি মড আলফা ইন্টু নর্ম অফ এক্স। তার মানে এটাও স্যাটিসফাই করছে। সো দ্যাটস অল। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা তোমার সাবলিনিয়ার ফাংশনাল হচ্ছে। 2 নম্বর বলছে যে লেটস সে পি হচ্ছে একটা সাবলিনিয়ার। হ্যাঁ, তাহলে তোমাকে প্রুভ করতে হবে পি জিরো। হ্যাঁ, পি জিরো মানে জিরো ভেক্টরে যদি অ্যাপ্লাই করো তাহলে জিরোই ভ্যালু দেবে। আর 2 নম্বর হচ্ছে যে পি অফ মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস অফ পি এক্স। এইটা প্রুভ করতে হবে, এই দুটো জিনিস প্রুভ করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, জিরোর ক্ষেত্রে জিরোটা প্রুভ করব। তাহলে দেখো আমাদেরকে তাহলে কি আমাদের অপশন আছে আইদার এ অথবা বি ইউজ করতে হবে, তাই না? তাহলে দেখো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে আমরা ধরো এই যে পি অফ জিরোটাকে আমরা কি লিখতে পারি? এটা দিয়ে হবে? পি জিরো ইজ ইকুয়ালস টু 0 ইন্টু, আচ্ছা 1 ইন্টু 0 যদি করি নর্ম অফ জিরো। তাহলে দেখো এইটা চলে আসবে। আচ্ছা, এইখানে দেখো আলফার জায়গায় যদি আমি 1 বসাই, আলফার জায়গায় যদি 1 বসাই তাহলে হ্যাঁ, তাহলে এটা কি পাবো? পি অফ 1 ইন্টু 0 যদি করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 0 ইন্টু মানে মড, সরি না, দাঁড়াও, এসছে সাধন। আচ্ছা দাঁড়াও, আমরা যদি এখানে এক্স প্লাস জিরো লিখি, এক্স কে দিস ইজ লেস অর ইকুয়ালস টু পি অফ এক্স প্লাস পি অফ জিরো। ওকে, এইখানে এটা লিখতে পারি এক্স প্লাস জিরো ইজ লেস অর ইকুয়ালস টু পি এক্স প্লাস জিরো। এখান থেকে দেখো এটাও তাহলে পি এক্স ইজ লেস অর ইকুয়ালস টু পি এক্স প্লাস পি জিরো। তার মানে এক্স এক্স কেটে গেল, তাহলে পি জিরো ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো পাচ্ছি আমরা। এটা একটা ইনইকুয়ালিটি পাচ্ছি। ওকে, আবার যদি আমরা এটা করি যে পি জিরো প্লাস জিরো, তার মানে পি অফ জিরো। আচ্ছা, এটা মানে 2 টাইমস 0, 2 টাইমস 0, তাহলে 2টা বেরিয়ে যাবে, পি অফ জিরো হয়ে যাবে। এটা সেকেন্ড থেকে পাচ্ছি এখান থেকে, তাহলে চলে আসলো আমাদের, তাহলে পি জিরো ইজ 2 টাইমস পি জিরো।
তাহলে এখান থেকে আমরা ওই সেকেন্ড কন্ডিশনটা দিয়ে পি অফ জিরো ডট এক্স ও করতে পারি তো, হ্যাঁ হ্যাঁ আলফাটাকে যদি জিরো নিয়ে নিই ওখান থেকেও তো ডাইরেক্ট এসে যাবে পি জিরোটা। এইটা করলেই হবে, সেকেন্ডটা কাজে লাগিয়ে আমরা এটা যদি করি পি অফ 2 × 0 হ্যাঁ ইজ ইকুয়ালস টু 2 × P0, কারণ 2 এর মড হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা P0 ইজ 2 × P0, তার মানে এদিকটা মাইনাস করলে P0 ইজ 0, এখান থেকে ডাইরেক্ট চলে আসছে। আমাদের এইটার আর দরকার নেই, এটার আর দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল? একদম খুব সহজেই চলে আসলো। আচ্ছা, এবার বিটা যদি দেখি, তাহলে বিটা কি বলেছে আমাকে দেখো, আমরা লিখতে পারি x প্লাস মাইনাস এক্স, এইটা হচ্ছে কত P0, তাহলে P0 মানে 0, তার মানে এটা হচ্ছে 0। আচ্ছা, তাহলে 0 ইজ লেস অর ইকুয়ালস টু px প্লাস পি অফ মাইনাস এক্স, পি অফ মাইনাস এক্স। তাহলে দুদিকে এবার যদি মাইনাস px দিয়ে গুণ করি, তাহলে মাইনাস px ইজ লেস অর ইকুয়ালস টু পি অফ মাইনাস এক্স। এটাই তো আমাদের চেয়েছে, ইয়েস অর নো? পি অফ মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস অফ px। তাহলে বোঝা যাচ্ছে এটা একদম হয়ে গেল প্রুফ। জিরোটাকে আমি লিখলাম এক্স প্লাস মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে P0, আর P0 এর ভ্যালু কোনটা? 0, তার মানে এটাকে আমি এদিকে লিখছি। তাহলে 0 মানে এইটা ইজ লেস অর ইকুয়ালস টু দুটোর যোগফল, তাহলে px প্লাস পি অফ মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এবার pxটাকে একদিকে নিয়ে যাও, তাহলে এটা চলে আসলো। খুব সহজে এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 বলেছে কি, যে এক্স ইজ নন এম নন জিরো, নন নাল স্পেস মানে জিরোর থেকে বড়, তাহলে দেয়ার এক্সিস্টে, তাহলে দেখাতে হবে যে এক্স স্টারটা 200, এক্স স্টারটাও হচ্ছে নন জিরো। তাহলে এটা কিভাবে দেখাবো? তার মানে দেয়ার এক্সিস্টে ভেক্টর এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট এক্স নট ইকুয়ালস টু 0, এরকম আমরা জানি। আচ্ছা, এইবার আমরা হান-বানেক থিওরেমের অ্যাপ্লিকেশনে আমরা কি পড়েছিলাম? হান-বানেক থিওরেমের অ্যাপ্লিকেশনে আমরা পড়েছিলাম যে দেয়ার এক্সিস্ট এ f belongs to x star such that f of x is norm of x, এরকম একটা পড়েছিলাম। তার দেখো এক্সটা নন জিরো মানে কি, নর্ম অফ এক্সটাও নন জিরো, তার মানে এরকম একটা f আছে যেটাতে এক্স এ অ্যাপ্লাই করলে নন জিরো পাচ্ছি। তার মানে এখান থেকে ক্লিয়ারলি যে এফ ইজ নন জিরো, কারণ এফটা যদি জিরো ফাংশনাল হতো তাহলে তো যে কোনো ভেক্টরের উপরে অ্যাপ্লাই করলে জিরো ভেক্টরই পেতাম, এই জিরো পেতাম, ঠিক কি না? তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারছি যে এফটা নন জিরো, তার মানে একটা নন জিরো ফাংশনাল এক্সিস্ট করছে, অতএব এক্স স্টার ইজ নন জিরো। এক্স স্টারের জিরো ছাড়া আর এক্সট্রা এলিমেন্ট আছে। হয়ে গেল, এটা একদম খুব সহজে এটা হয়ে গেল। আচ্ছা, আর 4 নম্বরটা আমরা আগেই করেছিলাম যে এক্স আর ওয়াই এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ফর অল এফ বিলংস টু এক্স স্টার। তো এখান থেকে ফলো করছে যে এফ অফ এক্স মাইনাস ওয়াই ইজ 0 ফর অল এফ বিলংস টু এক্স স্টার। তাহলে দিস উইল ইমপ্লাই দ্যাট এক্স মাইনাস ওয়াই হ্যাজ টু বি 0, তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, এটাও আমাদের ওই করোলারি থেকে আসছে, অ্যাপ্লিকেশন অফ হান-বানেক থিওরেমের এই রেজাল্টটা। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে আছে, আচ্ছা 4 তো হয়ে গেল, এটা 5 বলছে যে এনটি মানে এনটি হচ্ছে নাল স্পেস, নাল স্পেস মানে হচ্ছে সেট অফ অল এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট টি এক্স ইজ 0 ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাল স্পেস। তো নাল স্পেসটাকে আমাকে দেখাতে বলেছে ক্লোজড। ঠিক আছে, ওই যেখানে টিটা বলে দিয়েছে যে দেখো এখানে কি কি বলেছে, যে বলেছে যে টি ইজ এ ক্লোজড লিনিয়ার অপারেটর, টি ইজ এ ক্লোজড লিনিয়ার অপারেটর। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে এটার মানেটা হচ্ছে যে the graph x comma tx such that x belongs to x is a closed subspace of x cross y. ওকে, তো এটা হচ্ছে ক্লোজ সাবস্পেস। তো আমাদের ক্লোজ গ্রাফ থিওরেম কি বলে? ক্লোজড গ্রাফ থিওরেম
ইমপ্লাই করছে যে when the graph, এটা হচ্ছে g of t, হ্যাঁ, তাহলে when g of t is closed then t is bounded linear operator, ঠিক। তাহলে ক্লোজড লিনিয়ার অপারেটর মানে হচ্ছে জিটিটা ক্লোজড, ওকে। আর ক্লোজড গ্রাফ থিওরেম বলছে যে জিটিটা যদি ক্লোজড হয় তাহলে টিটা বাউন্ডেড লিনিয়ার অপারেটর হবে, ঠিক আছে। তাহলে টিটাকে বলে দেয়নি যে বাউন্ডেড লিনিয়ার অপারেটর, বলেছে লিনিয়ার অপারেটর কিন্তু ক্লোজ। তাহলে ক্লোজ গ্রাফ থিওরেম থেকে অ্যাপ্লাই করে আমরা বলছি যে তাহলে টিটা বাউন্ডেড লিনিয়ার অপারেটর, তার মানে টিটা কন্টিনিউয়াস, অতএব টি ইজ কন্টিনিউয়াস, ঠিক, টি ইজ কন্টিনিউয়াস। এইবার তাহলে দেখাতে হবে যে এনটিটা ক্লোজ দেখাতে হবে, তাহলে এনটি দেখাতে হবে ক্লোজ সাবস্পেস। এটা আমরা কিভাবে দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি যে লেট x is a limit point of nt, ক্লোজড মানে কি, এজ এ ক্লোজ সেট দেখাতে হবে, তার মানে কি অল লিমিট পয়েন্ট এনটির মধ্যেই থাকবে। তার মানেটা কি, তার মানে হচ্ছে যে there exists a sequence xn inside nt such that xn converges to x. Is that clear or not? হ্যাঁ, কোনো একটা লিমিট পয়েন্ট যদি হয় তাহলে এই সেট থেকে আমরা একটা সিকোয়েন্স পাবো, মানে এক্সএনটা পাবো এনটির মধ্যে থাকবে, যেটা কনভার্জ করবে কোথায়, এক্সে। লিমিট পয়েন্ট হলে এটা করতে পারি আমরা, কারণ আমরা এটা মেট্রিক স্পেসে আছি, এক্সটা তো মেট্রিক স্পেস, তাহলে এটা আমরা করতে পারবো। আচ্ছা, অ্যাজ টি ইজ কন্টিনিউয়াস অ্যান্ড xn converges to s, তাহলে ইমপ্লাই করবে যে টি অফ xn কনভার্জ করবে টি অফ x এ। কিন্তু যেহেতু xn গুলো এনটির এলিমেন্ট, তার মানে কি টি xn গুলো কি জিরো, এরা হচ্ছে জিরো, তার মানে এই যে জিরো সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছে, টি এক্স এ, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে টি এক্স ইজ জিরো, দেয়ারফর এক্স বিলংস টু এনটি। তাহলে এক্সটা লিমিট পয়েন্ট ছিল, তার লিমিট পয়েন্ট আবার এনটির এলিমেন্ট, তার মানে এনটি কন্টেন্স all its limit points, তার মানে ইমপ্লাই করছে এনটি ইজ ক্লোজড, বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা হয়েছে এটা? আচ্ছা, আমরা এবার হ্যাঁ 6 নম্বর কোশ্চেনটা খুব নাইস কোশ্চেন, মানে আমার খুব এটা পছন্দের কোশ্চেন আর কি। এখানে বলছে যে ধরো f1 আর f2 দুটো তোমার লিনিয়ার ফাংশনালস, আর এদের যে কার্নেল মানে হচ্ছে নাল স্পেস, দুটো সমান, ঠিক আছে। তা এটার অর্থই হচ্ছে যে f1x is 0 if and only if f2x is 0, মানে যেখানে f1টা 0 হবে সেখানে f2 ও 0 হবে, আর যেখানে f2 0 হবে সেখানে f1 ও 0 হবে। ওকে, বোঝা গেল? তো এইটা হচ্ছে আমাদের মানে দেওয়া আছে আর কি। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে নিড টু শো f1 is alpha times f2 for some alpha belongs to r। আপাতত যেহেতু রিয়েল ভ্যালু নিয়ে আমরা কাজ করছি সেই জন্য আলফা বিলংস টু r, মানে আলফা f1 আর f2 জাস্ট প্রপোর্শনাল হচ্ছে, তার মানে এটা যে কোনো x এর উপর অ্যাপ্লাই করলে তাই হবে, আলফা f2 x ফর, মানে সেম আলফাটাই থাকবে সবসময়, ফর অল x বিলংস টু x। এটা আমাদেরকে দেখাতে হবে, বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে আমাদের কাছে এখন জিজ্ঞাসা চিহ্ন, কিভাবে তাহলে করব। ওকে, আচ্ছা, কেস 1 এমন তো হতেই পারে যে নাল স্পেস অফ f1 ইজ ফুল
ফুল এক্স, তার মানে f1x ইজ 0 ফর অল এক্স বিলংস টু এক্স। তাহলে যেহেতু দুটোরই নাল স্পেস সমান, অর্থাৎ f2xও 0 ফর অল এক্স বিলংস টু এক্স, তার মানে দেখো তাহলে এক্ষেত্রে f1 ইজ f2, তার মানে আলফা ইজ 1। তাহলে এইভাবে হয়ে যাচ্ছে। দুটোই যদি সেম পুরো নাল স্পেস হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে। তাহলে আমরা কেস 2 করব। কেস 2 তাহলে আমরা নিচ্ছি যে লেট নাল স্পেস অফ f1 নট ইকুয়ালস টু এক্স। তার মানে দেয়ার এক্সিস্ট এক্স নট belongs to x such that f1 of x is not equals to 0. ওকে, তাহলে আমরা একটা f1 পেলাম, যাতে এই x নট পেলাম যাতে ওই f1 x নট নট ইকুয়ালস টু 0 হচ্ছে। তার মানে এখান থেকে ক্লিয়ার যে f2টাও নন জিরো হবে, কারণ f2টা যদি 0 হতো তাহলে f1টাকেও 0 হতে হতো, কারণ ওদের নাল স্পেস যেহেতু সেম। ঠিক, এইটা আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তাহলে নাও for any x belongs to x, consider f1 of x minus x naught times, এখানে আমি একটা কনস্ট্যান্ট গুণ করতে চাই যাতে করে ভ্যালুটা 0 হয়। আপাতত লেটস সে বিটা গুণ করলাম, তাহলে এটাকে আমি 0 করতে চাই। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে f1x মাইনাস এই বিটাটা বেরিয়ে যাবে, বিটা ইন্টু f1x নট, তার মানে তাহলে বিটাটাকে আমি কি লিখতে পারি? আমি লিখতে চাইছি ওটাকে f2 এর রেসপেক্টে। ঠিক আছে, f2 এর রেসপেক্টে আমি লিখতে চাইছি। দাঁড়াও, তাহলে বিটা ইজ ইকুয়ালস টু f1x ডিভাইডেড বাই f1x নট। আচ্ছা, যাই হোক, হ্যাঁ থাক, এটাই থাক। তাহলে বিটাটা হচ্ছে আমাদের, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? x মাইনাস f1x ডিভাইডেড বাই f1x নট ইন্টু x নট ইজ 0 পাচ্ছি। বলো, এইটুকু তো তোমরা এগ্রি করছো? আচ্ছা, যেহেতু এইটা f1 এ 0 দিল, তাহলে f2তেও এটা 0 দেবে, f2তেও এটা 0 দেবে। তাহলে f2তে যদি অ্যাপ্লাই করি কি হচ্ছে দেখি। তাহলে f2 অফ x মাইনাস f1x ডিভাইডেড বাই f1x নট x2 ইজ 0। তাহলে f2x মাইনাস f1x ডিভাইডেড বাই f1x নট f2x নট ইজ 0। তার মানে কি আসছে? তার মানে এখান থেকে দেখো যে f2x ইজ ইকুয়ালস টু f2x নট ডিভাইডেড বাই f1x নট ইন্টু f1x। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে ফর অল এক্স, এই রেজাল্টটা ফর অল এক্স ট্রু। তার মানে f2টা f1 এর দেখো একটা মাল্টিপল, তো এই ভ্যালুটাকে যদি আমি আলফা নাম দিই তাহলে আমরা বলতে পারবো যে f2x ইজ ইকুয়ালস টু আলফা টাইমস f1x ফর অল এক্স বিলংস টু এক্স। তাহলে প্রুভড হয়ে গেল, বোঝা গেল? এইটার কারণটা যদি তোমরা একটু অবজার্ভ করতে চাও তাহলে এফটা হচ্ছে এক্স থেকে আর এ হচ্ছে ম্যাপ। আর হ্যালো, হ্যাঁ স্যার, ওই বিটা যে ফাংশনটা ধরলেন ওই কনসিডার থেকে ওইখানে জিনিসটা বুঝলাম না, এক্স মানে বিটা এক্স জিরো। না আমি এমন একটা বিটা চাইছি, দেখো বেসিক্যালি কি হচ্ছে, তোমাকে আমি ব্যাখ্যাটা করছি। এটা এই যে দেখো এক্সটা হচ্ছে, এফটা হচ্ছে যে কোনো একটা লিনিয়ার ফাংশনাল। ঠিক আছে, তুমি এবার ভাবো র্যাঙ্ক নালিটি থিওরেম কি বলে?
র্যাঙ্ক নালিটি, তাহলে র্যাঙ্ক প্লাস নালিটি ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ এক্স, ঠিক কি না? ডাইমেনশন অফ এক্স, এটাই তো হয়। তার মানে দেখো আমরা এইভাবে ভাবতে পারি ব্যাপারটা, যে রেঞ্জ প্লাস নাল স্পেস ইজ ইকুয়ালস টু এক্স, এটাই তো আমরা জানি। রেঞ্জ প্লাস নাল স্পেস দুটোকে লিখলে এক্স হয় এখানে। তাহলে আর এখানে রেঞ্জ দেখো, এটা তো ওয়ান ডাইমেনশনাল, আর তো ওয়ান ডাইমেনশনাল, তাহলে রেঞ্জটা হচ্ছে এক ডাইমেনশন, তাহলে এটার ডাইমেনশন কত? এক। আর এইটার তাহলে বাকি ডাইমেনশন, তো এইটাকে বলা হচ্ছে নাল স্পেসিস অফ কো ডাইমেনশন ওয়ান, ঠিক আছে? তার মানে বাইরে বেসিক্যালি একটাই এলিমেন্ট আছে, নন, হ্যালো, বলুন। হ্যাঁ বুঝতে পারছি। বলছি এটার মানে হচ্ছে যে নাল স্পেসের বাইরে একটাই মাত্র কি বলে, নন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটাই মাত্র ভেক্টর আছে, সেটা হচ্ছে আমাদের ধরো এই যে এক্স নট। তাহলে বেসিক্যালি তুমি যদি এইভাবে ব্যাপারটা ভাবো, তাহলে এক্স এর যে কোনো এলিমেন্ট এক্স belongs to x, we can write x equals to some beta times some beta times x naught plus one element of null space, তার u ধরো, যেখানে u belongs to n, তাহলে নাল স্পেসে থাকবে u, আর তার বাইরের এলিমেন্ট গুলোকে জাস্ট এক্স নটের মাল্টিপল আকারে লেখা যাবে। তো এইটা দিয়েও তুমি ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারো। তার মানে u ইকুয়ালস টু লেখা যাচ্ছে এক্স মাইনাস বিটা এক্স নট, বুঝতে পারছো? তার মানে দেয়ার এক্সিস্ট এ বিটা পাবো আমরা একটা কনস্ট্যান্ট, যাতে ওই এক্স নটের মাল্টিপলটা যদি আমি বিয়োগ করি তাহলে সেটা নাল স্পেসে থাকবে। নাল স্পেসে থাকা মানে তার উপরে f1 অ্যাপ্লাই করলে 0 পাবো। তো আমি ওই জাস্ট ওই বিটাটা আমরা এখান থেকে বের করছি, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইউ। তাহলে ইউটা কি হবে সেটা বের করার জন্য আমরা এটাকে সলভ করছি। তাই এটাকে সলভ করলে আমরা এইটা পাচ্ছি, এখান থেকে আমরা বিটার একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওইটাই বসালাম। তাহলে এইটা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমাদের ইউ। তাহলে এক্স কে আমরা লিখতে পাচ্ছি, যে কোনো এক্স কে আমরা লিখতে পাচ্ছি, হ্যাঁ, f1 x ডিভাইড বাই f নট এক্স নট ইন্টু এক্স নট। তাহলে এইটাই হচ্ছে তোমার বিটাটা, ঠিক আছে? এটাই হচ্ছে বিটাটা। দিস বিটা চেঞ্জেস অ্যাকর্ডিং টু এক্স চেঞ্জেস, মানে এক্স চেঞ্জ হলে বিটাটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, বোঝা গেল? এক্স চেঞ্জ হলে বিটাটাও চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে এর কোফিসিয়েন্ট। প্লাস প্লাস একটা প্লাস এক্স মাইনাস এই ভ্যালুটাই, এটাকে যদি আমি বিটা নাম দিই তাহলে বিটা এক্স নট, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে আমার বিলংস টু নাল স্পেস অফ f1, বোঝা গেল? এর মানে এর ভেতরের জিনিসটা হচ্ছে এই র্যাঙ্ক নালিটি থিওরেম, মানে মূল জিনিসটা বলতে গেলে সেখান থেকে এই আইডিয়াটা এসছে। আশা করি ব্যাপারটা বোঝা গেল শিবেন্দ্র। থাকবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের আইডিয়া, এইটা কিন্তু ভালো কোশ্চেন একটা, ঠিক আছে, মানে আমার ফেভারিট কোশ্চেন বলতে গেলে। আচ্ছা, এবার আমরা এক্সারসাইজ বি তে আসি, ঠিক আছে? এখানে বলছে যে এক্স নট একটা এলিমেন্ট such that f of x naught is less or equals to c for all f belongs to x star, হ্যাঁ, উইথ মানে যে সমস্ত f এর নর্ম হচ্ছে 1, সেই সমস্ত f এর উপরে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে তার মোড ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু c হচ্ছে। প্রুভ দ্যাট নর্ম অফ x নট লেস অর ইকুয়ালস টু c হবে। এটা খুব সহজ, কারণ এটার সলিউশন যদি তুমি দেখো, আমরা একটা রেজাল্ট পড়েছিলাম হানবানার থিওরেমে, যে নর্ম অফ কোনো একটা ভেক্টরের, এটাকে আমরা লিখতে পারি সুপ্রিমাম অফ f belongs to x star such that norm of f is less or is equals to 1, এবং এইখানে আমরা লিখতে পারি
তার মড, এইটা আমরা লিখতে পারি। এবার দেখো যে এই সমস্ত এফ এর জন্য এই মড ভ্যালুটা লেস অর ইকুয়ালস টু সি, তাহলে নিশ্চয়ই সুপ্রিমামটা সি। তাহলে ফর অল এফ ইমপ্লাই mod f x not is less or equals to c, therefore this supremum mod f x not এটাও less or equals to c হবে, তার মানেই তো norm of x not less or equals to c, এটাই প্রুফ। তার মানে বেসিক্যালি এই ইকুয়ালিটিটা আমাদের কাজে লাগছে। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 বলছে যে এক্স ইজ রিফ্লেক্সিভ, এক্স ইজ রিফ্লেক্সিভ ইমপ্লাই করছে এক্স স্টার ইজ অলসো রিফ্লেক্সিভ। আচ্ছা, রিফ্লেক্সিভের ডেফিনেশন আমরা কি পড়েছিলাম, যে এক্স ইজ রিফ্লেক্সিভ if and only if x and x star, x double star are মানে আইসোমরফিক, এক্স আর এক্স স্টার আইসোমরফিক দেখাতে হবে, মানে আছে এটা। তাহলে আমরা এক্স স্টারটা এক্স ইজ রিফ্লেক্সিভ মানে এইটা হোল্ড করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখাতে হবে যে এক্স স্টারটাও রিফ্লেক্সিভ। তাহলে এক্সটা যদি এক্স স্টারের সঙ্গে এক্স ডবল স্টারের সঙ্গে আইসোমরফিক হয়, তাহলে এক্স স্টারটা কি হবে, এক্স স্টারটা কার সঙ্গে আইসোমরফিক হবে, এক্স ডবল স্টার তার ডবল স্টার তার স্টার, ইয়েস অর নো? এরা যদি দুটো আইসোমরফিক হয় তাহলে এদের ডুয়াল স্পেস গুলো আইসোমরফিক হবে, ক্লিয়ার? সুতরাং ঠিক না, যদি দুটো স্পেস আইসোমরফিক হয় তাহলে এদের ডুয়াল স্পেসও তো আইসোমরফিক হবে, ঠিক না? তো এখান থেকে আমরা এটা ইজিলি পাচ্ছি। তাহলে তারপর এইটাকে আবার তুমি এইভাবে লিখতে পারো, এক্স স্টারের ডবল স্টার, একই ব্যাপার। তো এখান থেকে বলা যাচ্ছে যে এক্স স্টার ইজ রিফ্লেক্সিভ। দেখো এইটা আমরা জাস্ট একটা, এটা কোনো ডিটেল প্রুফ নয়, বাট এটাকে তুমি ডিটেল প্রুফে বানাতে পারো। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে এক্স আর ওয়াই ব্যানাক স্পেস, ব্যানাক স্পেস মানে হচ্ছে ক্লোজড কমপ্লিট নন লিনিয়ার স্পেস। ওকে, আচ্ছা, আর টি from x to y is a closed linear operator, is a closed linear operator। তার মানে কি, তো এখান থেকে আমরা ক্লোজড গ্রাফ থিওরেম থেকে আমরা পাচ্ছি যে টি ইজ বাউন্ডেড লিনিয়ার অপারেটর, বাউন্ডেড লিনিয়ার অপারেটর, দ্যাট মিন্স কন্টিনিউয়াস, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, আমাদের কি প্রুফ করতে বলেছে, টু শো, দুটো জিনিস প্রুফ করতে বলেছে। একটা বলেছে ইফ সি ইজ কম্প্যাক্ট ইন এক্স, দেন টি অফ সি ইজ closed in y, এটা আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে। তো আমাদেরকে দেখাতে হবে এটা। আর 2 নম্বর বলছে যে ইফ কে ইজ কম্প্যাক্ট ইন ওয়াই, দেন টি ইনভার্স কে ইজ কম্প্যাক্ট ইজ ক্লোজড ইন এক্স। এই দুটো জিনিস দেখাতে হবে। তাহলে কি, যে কম্প্যাক্ট সেটের ইমেজটা কম্প্যাক্ট হবে, আর কম্প্যাক্ট সেটের ইনভার্স ইমেজটাও কম্প্যাক্ট এই ক্লোজড হবে, সরি কি বললাম, ভুল বললাম বোধহয়, কম্প্যাক্ট সেটের ইমেজটা ক্লোজড হবে আর কম্প্যাক্ট সেটের ইনভার্স ইমেজটাও ক্লোজড হবে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা প্রুফটা করি। দেখো মেইন জিনিস যেটা আমাদের দেখানো দরকার, যে টিটা
কন্টিনিউয়াস ম্যাপ, এটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। তাহলে কন্টিনিউয়াসের একটা রেজাল্ট ছিল যেটা কম্প্যাক্ট সেটের ইমেজটা কম্প্যাক্ট হয়, ঠিক আছে। তার মানে অ্যাজ টি ইজ কন্টিনিউয়াস, হ্যাঁ, সি ইজ কম্প্যাক্ট, তার মানে ইমপ্লাই করছে কি টিসি ইজ কম্প্যাক্ট, টিসি ইজ কম্প্যাক্ট। আচ্ছা, অন্যদিকে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে একটা মেট্রিক স্পেস, তার মানে ওয়াইটা হচ্ছে হাউস ডট স্পেস, হাউস ডট স্পেস বা টি2, হাউস ডটের আর একটা নাম কি আছে টি2। তো আমরা এটা 6A তে পড়েছি, হ্যাঁ। তো হাউস ডট স্পেসের মধ্যে একটা যে কোনো কম্প্যাক্ট সেট কি হয়, ক্লোজড হয়, ঠিক আছে। দেয়ারফর টিসি ইজ ক্লোজড ইন ওয়াই, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ওই রেজাল্টটা, যে যে কোনো কম্প্যাক্ট সেট হাউস ডট স্পেসের মধ্যে ক্লোজড হবে, ঠিক আছে। তো ওখান থেকে আমরা বলতে পারছি যে টিসি ইজ ক্লোজড, ডান। আচ্ছা, বি তে কি বলছে দেখো, কে ইজ কম্প্যাক্ট ইন ওয়াই, তার মানে কি কে ইজ ক্লোজড, একই রকম ভাবে, বিকজ ওয়াই ইজ হাউস ডট, তাহলে কে ইজ ক্লোজড। আচ্ছা, কে যদি ক্লোজড হয় আর টিটা টি কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসের ডেফিনেশন কি, কন্টিনিউয়াসের ডেফিনেশন হচ্ছে যে ওপেন সেটের ইনভার্স ইমেজ ওপেন হবে, ক্লোজ সেটের ইনভার্স ইমেজ ক্লোজড হবে। তাহলে টি কেটা যেহেতু ক্লোজড, তাহলে টি ইনভার্স কে ইজ ক্লোজড ইন এক্স, হয়ে গেল। একদম খুব সহজে এটা আমরা বলতে পারছি। বলো, কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, 4 নম্বর কি বলছে দেখো, এই 4 নম্বরটা অনেকটা এর মতো, 4 ইজ সেম অ্যাজ লাস্ট কোশ্চেন যেটা আমরা করলাম 6 অফ এক্সারসাইজ বি। তোমরা এটা দেখে নিও যে যেভাবে আমরা 6-এরটা প্রুফ করলাম, সেম জিনিসটা এখানে তোমাকে দেখাতে হবে, হ্যাঁ, যে নাল স্পেসের বাইরের এলিমেন্টকে ওই ফর্মে লেখা যাবে ইউনিক। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, 5 নম্বরটা করি। 5 নম্বরটা একটা ভালো কোশ্চেন, সি অফ এ বি টু আর ডিফাইন্ড বাই, এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি আগে, যে টি অফ এফ ইজ এ টু বি এফ এফ টি ডিটি, হ্যাঁ। তাহলে টিটা আমরা বাউন্ডেড লিনিয়ার অপারেটর হয়, এটা আমরা এর আগে প্রুভ করেছি। কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে যে নর্ম অফ এফটা বের করতে হবে, নর্ম অফ এফ কি হবে সেটা বের করতে হবে। তাহলে নর্ম অফ এফটা আমরা বাই ডেফিনেশন কি জানি, বাই ডেফিনেশন জানি যে সুপ্রিমাম অফ টি এফ ডিভাইডেড বাই এই such that আচ্ছা, কি না, নর্ম অফ টি বের করতে বলেছে, সরি, নর্ম অফ টি such that norm of f is 1, ঠিক। এইটা এই সুপ্রিমামটা আমাদের তাহলে বের করতে হবে, যে যেখানে যেখানে এফটা 1, এফ এর মডুলাস নর্মটা 1, সেখানে সেখানে সুপ্রিমাম অফ টি এফ বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, ওকে। তাহলে টি এফটা ডেফিনেশন হচ্ছে এ টু বি এফ টি ডিটি। তাহলে দিস ইজ অবভিয়াসলি নট, এইটা লেখা যায় যে সুপ্রিমাম অফ এফ মড এফ ইন্টু এ টু বি ডিটি, তার মানে এটা হচ্ছে আমার ইন্টু বি মাইনাস এ, ওকে। তার মানে দেখো যে when norm of f is 1, then tf is lesser or equals to b minus a, ঠিক।
তাহলে লেসার ইকুয়ালস টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে দিস সুপ্রিমাম, হ্যাঁ, such that f is 1 is lesser equals to b minus a। তাহলে এটা একটা পাচ্ছি। তো আমাদের ক্লেম হচ্ছে যে এই b মাইনাস এটাই হচ্ছে নর্ম অফ b মাইনাস এটাই হচ্ছে নর্ম অফ টি। এটা প্রুভ করতে চাই। তাহলে একটাই দিক হলো, ঠিক আছে। এবার আমরা করছি না, কনসিডার দ্য ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন f from ab to r, আচ্ছা f নট নাম দিয়ে দিচ্ছি। তাহলে f নট x is defined as 1, f নট x is 1 for all x belongs to ab, এটা জাস্ট কনস্ট্যান্ট ফাংশন। তাহলে f নট এর কত, নর্ম কত, 1 হবে, সুপ্রিমাম অফ মড দিস মানে 1ই থাকছে। তাহলে এটা হলো। আচ্ছা, এইবার তাহলে টি এফ নট কত হচ্ছে, ইন্টিগ্রেশন এ টু বি এফ টি ডিটি, এফ টির ভ্যালু কত 1, তাহলে ডিটি, তার মানে বি মাইনাস এ। তাহলে দেখো একটা পার্টিকুলার ফাংশন আছে, হ্যাঁ, যার জন্য এই ভ্যালুটা মানে এই ভ্যালুটা কি হচ্ছে, বি মাইনাস এর সঙ্গে সমান হচ্ছে কোন একটা ফাংশনের জন্য, এই ভ্যালুটা বি মাইনাস এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে এই সুপ্রিমামটা নিশ্চয়ই বি মাইনাস এর থেকে বড়। তার মানে দেয়ারফর দ্য সুপ্রিমাম ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু কোন একটা পার্টিকুলার ভ্যালু থেকে বড় হবে, হুইচ ইজ বি মাইনাস এ। তাহলে এবার আমরা জানি যে এই সুপ্রিমামটা বি মাইনাস এর চেয়ে ছোট, আবার এখানে বলছে বড়, তার মানে সমান। অর্থাৎ আমরা পেয়ে গেলাম নর্ম অফ টি ইজ বি মাইনাস এ। প্রুফ নয় মানে ডান। তাহলে এই এখান থেকে আমরা পেয়ে গেলাম নর্ম অফ টি হচ্ছে বি মাইনাস এ। ওকে, আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে আমি এক্সারসাইজ হিসাবে দেব। এই একই রকম কোশ্চেন অনেকটা, কিন্তু একটু জাস্ট আলাদা আছে। যে সি মাইনাস এখান থেকে আর এ আমার ম্যাপিংটা ডিফাইন হচ্ছে এফ, দাঁড়াও, এফ নোটেশনটা তোমাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, নোটেশনটা বুঝতে প্রবলেম হতে পারে। যে এফ হচ্ছে সি থেকে এখানে, তাহলে এফ কার উপরে এখান থেকে একটা ফাংশন নেবে, যে ফাংশনটাকে এক্স নাম দেওয়া হচ্ছে, তাহলে এক্সটা এখানে ফাংশন, ঠিক আছে, এক্সটা এখানে ফাংশন। তাহলে এই ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রেশন -1 to 0 xt dt, ওকে, -0 to 1 xt dt, ওকে। তো এই হচ্ছে, তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে বিলংস টু সি এ বি, মানে এক্সটা হচ্ছে এখানে ফাংশন, সরি সি -1 to 1। তাহলে সি অফ -1 to 1, তাহলে এক্সটা এখানে ফাংশন, বারবার বলছি এক্স ইজ এ ফাংশন হেয়ার, এক্স ইজ এ ফাংশন হেয়ার অ্যান্ড এফ ইজ এ অপারেটর, ঠিক আছে। তাহলে কোশ্চেন হচ্ছে এইটা কত, এটা বের করতে বলেছে। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে, এটার অ্যান্সার 1 বা 2 এরকম কিছু একটা হবে, আই থিঙ্ক 2 হবে। বি মাইনাস এর হিসাবটা যদি আমরা করি তাহলে এখানে 2 এর মতন একটা হতে পারে। সো এটা আমার গেস, তোমরা এটা এক্সারসাইজ এটা করে দেখবে কি হচ্ছে। এখানে একটা কাজ করি, হুম
ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এক্সারসাইজের গল্প, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আজকে করব ইউনিট 5। ইউনিট 5 এখানে কি আছে? এখানে আমাদের আছে ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট স্পেস, তাহলে ইনার প্রোডাক্টকে আবার আরেকটা কি জিনিস আমরা নাম দিই, ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কমপ্লেক্স ভ্যালু। আচ্ছা, ডট আর স্কেলার আমরা শুধুমাত্র রিয়েলের ক্ষেত্রে বলি, আর ইনার প্রোডাক্টটা আমরা কমপ্লেক্সের ক্ষেত্রেও বলি। সো এটা একটা জেনারেল টার্ম। তো আমরা যে তোমাদের ছোটবেলা ভেক্টরের ক্ষেত্রে পড়েছো না, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট পড়েছো, সেম জিনিসটাই। সেম জিনিসটাই আমরা আজকে মানে ডিটেলসে পড়বো। এর আর কি কি এক্সট্রা জিনিস আমরা আছে সেগুলো আজকে পড়বো। তো এখানে বলে রাখি যে তোমার ফিল্ড যেটা, সেটা হচ্ছে আইদার আর অথবা সি। তো আমাদের এই পুরো আর দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করব। এখানে সি ভ্যালুড বিশেষ করে কিছু নেই, ঠিক আছে। সি ভ্যালুড এখানে খুব অতটা হয়তো পাবে কিনা জানি না, তো সি ভ্যালুডই আছে এখানে। সো সি অথবা আর, ঠিক আছে। এই হচ্ছে গল্প। আচ্ছা, তাহলে দেখো যে প্রথমে দেখতে হবে ইনার প্রোডাক্ট কাকে বলে। হ্যাঁ, ইনার প্রোডাক্ট বা এটাকে শর্টে লিখছে আইপি। ইনার প্রোডাক্ট আইপি কাকে বলে? তো আইপি হচ্ছে একটা ফাংশন। তো আইপি ফাংশনটার নোটেশন হচ্ছে এরকম। হ্যাঁ, এটাকে আমরা নোটেশন দিচ্ছি। তাহলে এইটা কি? এটা একটা ফাংশন, কোথা থেকে কোথায়? এক্স ক্রস এক্স এ। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে একটা ভেক্টর স্পেস। ওকে, এক্সটা কি? এক্স ইজ এ লিনিয়ার স্পেস বা ভেক্টর স্পেস। ওকে, তো এক্সটার থেকে কোথায় ম্যাপ? আচ্ছা, এইবার এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, যে এক্সটার করসপন্ডিং যে ফিল্ড আছে, এক্সটা একটা ভেক্টর স্পেস, তো ভেক্টর স্পেস সবসময় একটা ওভারে ফিল্ড হয়। তো এই যে ফিল্ডটা, সেটা আর অথবা সি হতে পারে। তো এইটা যদি সি হয় তাহলে এইখানেও সি, এটা যদি আর হয় এটাও আর। তাহলে হোয়ার এক্স ইজ এ ভেক্টর স্পেস ওভার ওভার সি। সি হলে সি, আর হলে আর, সি বা আর। তাহলে এখানেও আমরা সি বাই আর করে দিচ্ছি, ঠিক আছে। মানে সি বাই আর আলাদা নয়, হয় সি অথবা আর, এইভাবে ব্যাপারটা ভালো, ঠিক আছে। মানে এটা আবার অন্য মানে কোসেন্ট ফোসেন্ট ভেবে নিও না। আচ্ছা, আমি লিখছি না, ওই জন্য এটা লিখছিলাম না। সি অর আর, অর আর, এখানে অর আর করে দিই ব্র্যাকেটে। বোঝা গেল? তো এর কিছু কিছু প্রপার্টি থাকবে। প্রপার্টি, প্রথম প্রপার্টি কি বলছে দেখো, এক্স কমা ওয়াই। আচ্ছা দাঁড়াও, x plus y comma z is equals to x comma z plus y plus y comma z। মানে এই তুমি জেডটাকে যদি ফিক্সড রাখো, তাহলে এই প্রথম এটা ই হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? লিনিয়ারে ভেঙে যাচ্ছে, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে লিনিয়ার। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? আচ্ছা, আর আর 2 নম্বর প্রপার্টি হচ্ছে আলফা এক্স কমা ওয়াই, এই আলফাটা বেরিয়ে যাবে। তাহলে এই দুটো প্রপার্টি থেকে ইমপ্লাই করছে যে লিনিয়ার ইন ফার্স্ট কোঅর্ডিনেট, লিনিয়ার ইন ফার্স্ট কোঅর্ডিনেট। ওকে, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে লিনিয়ার। কারণ সেকেন্ড কোঅর্ডিনেটে তুমি যদি ফিক্সড করে দাও, তাহলে প্রথম কোঅর্ডিনেটের রেসপেক্টে এটা দেখো লিনিয়ারের মতন হচ্ছে। দেখো ব্রেক ভেঙে যাচ্ছে, কনস্ট্যান্টটা বেরিয়ে যাচ্ছে, এরকম। আচ্ছা আচ্ছা, সেকেন্ড কোঅর্ডিনেটে কিরকম বিহেভ হচ্ছে সেইটা বোঝার জন্য এখানে বুঝতে হবে যে এক্স কমা ওয়াই, এটাকে যদি তুমি উল্টে দাও তাহলে কি হয়ে যাবে?
এখানে একটা বার চলে আসবে। কি চলে আসবে? একটা বার চলে আসবে। ঠিক আছে, বারটা কি? কনজুগেট। হ্যাঁ, এইখান থেকে তুমি ফলো করবে, এখান থেকে কি কি ফলো করছে দেখো। যদি আমরা এরকম করি, ওয়াই প্লাস জেড করি, তাহলে এটা কি হয়ে যাবে? উল্টে যদি দিই, এক্স তার বার এরকম, জাস্ট এটা এটা 3 নম্বর অ্যাপ্লাই করে এটা পাচ্ছি। আচ্ছা, এবার দেখো এক অ্যাপ্লাই করে আমরা এটাকে লিখতে পারছি ওয়াই এক্স প্লাস জেড এক্স, এখানেও বার এখানেও বার হলো। আচ্ছা, আবার যদি উল্টে দিই তাহলে এটা হয়ে যাবে এক্স কমা ওয়াই, এটা হয়ে যাবে এক্স কমা জেড। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে যদি আমি ফিক্সড করে দিই, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে এটা জাস্ট ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার মানে কি লিনিয়ার না? আবার কনস্ট্যান্টের ব্যাপারটা দেখতে হবে। ঠিক আছে, কনস্ট্যান্টটা কিরকম হচ্ছে সেটাও আমাদেরকে অবজার্ভ করতে হবে। তাহলে এখান থেকে দেখো এক্স কমা আলফা ওয়াই, এটা কি রকম হচ্ছে? তাহলে এইটাকে যদি আমি করি আলফা ওয়াই কমা এক্স, এটা হবে। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে আলফা টাইমস ওয়াই কমা এক্স, পুরোটার বার। তার মানে এটা হচ্ছে আলফা বার ইন্টু ওয়াই কমা এক্স তার বার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে, তাহলে এই এই জিনিসটাকে আমি লিখতে পারছি এক্স কমা ওয়াই। তাহলে একটা জিনিস এখান থেকে দেখো, আমি যখন কনস্ট্যান্টটা বের করছি, এই যে কনস্ট্যান্টটা, তখন কিন্তু বার হিসাবে বের হচ্ছে, ডাইরেক্ট আলফা বের হচ্ছে না। কি হচ্ছে? বার হিসাবে বের হচ্ছে। তাহলে কি আমি লিনিয়ার বলতে পারছি এটাকে? লিনিয়ার বলতে পারছি না। বোঝা গেল? তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে এটা লিনিয়ার নয়। তাহলে কি? কিন্তু লিনিয়ারের মতো। দেখো যোগটা হয়ে যাচ্ছে, শুধু কনস্ট্যান্টটা ডাইরেক্ট না বের হয়, তার বারটা বের হচ্ছে। তাহলে এটাকে আমাদের কি বলা হয়? এটার একটা নাম আছে। কি নাম আছে বলো তো? এটা কি অ্যান্টি লিনিয়ার না কনজুগেট লিনিয়ার? আচ্ছা হ্যাঁ, এটার নাম বোধহয় কনজুগেট লিনিয়ার বলে। তাহলে দিস ইজ কনজুগেট লিনিয়ার in second coordinate। ঠিক আছে, ডাইরেক্ট আমি লিনিয়ার বলছি না, কনজুগেট, সেই জন্য কনজুগেটটা বের হচ্ছে কনস্ট্যান্টের জায়গায়। ওকে, আর এমনি যোগফলটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাট এ টাইম। আচ্ছা, এইরকম ক্যালকুলেশন তাহলে আমরা যদি করতে চাই, তাহলে এখান থেকে দেখো এইরকম যদি ক্যালকুলেশন করতে চাই, হ্যাঁ, আর জেড প্লাস ডাব্লু এরকম ক্যালকুলেশন, তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে আমি এইটাকে ধরো ফিক্সড করে দিলাম, তাহলে আমি এইটাকে এবার ডিস্ট্রিবিউট করব। তাহলে এটা হয়ে যাবে আমার এক্স কমা জেড প্লাস ডাব্লু প্লাস ওয়াই কমা জেড প্লাস ডাব্লু হলো। তাহলে এইটাকে ফিক্সড করে ভেঙে নিলাম। আবার এইটাকে যদি তুমি এবার এবার কি করবো? প্রথমটাকে ফিক্সড করে এইটাকে ভাঙবো, তাহলে কি পাবো? প্রথমটা থেকে আমি পাবো দুটো টার্ম, এক্স কমা জেড প্লাস এক্স কমা ডাব্লু হলো। এটা হলো প্রথমটা থেকে দুটো আসলো। আচ্ছা, প্লাস এইটা থেকে আবার দুটো আসবে, ওয়াই কমা জেড প্লাস ওয়াই কমা ডাব্লু। তাহলে এখান থেকে দুটো টার্ম পেলাম। তাহলে টোটাল আমি 4টে টার্ম পেলাম। তাহলে এখান থেকে আমি 4টে টার্ম পেলাম। এটাকে আবার ভুল করে এক্স জেড আর প্লাস ওয়াই ডাব্লু করলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে কনস্ট্যান্ট গুলো ওইভাবে বেরোতো। ঠিক আছে, ওই বার দিয়ে মনে রাখতো, সেকেন্ড থেকে যেটা বেরোবে সেটা বার হিসাবে বেরোবে, প্রথম থেকে এমনি বেরিয়ে যাবে, নর্মালি বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে কটা প্রপার্টি ডিসকাস করলাম? 3টে প্রপার্টি ডিসকাস করলাম। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বর প্রপার্টি হচ্ছে যদি এক্স আর এক্স সেম হয়ে যায়। দেখো এমনিতেই কি এক্স ওয়াই এটার ভ্যালু একটা কমপ্লেক্স নাম্বার, এটা কি একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু যদি এক্স আর এক্স দুটোই যদি সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা একটা রিয়েল নাম্বার হয়ে যাবে এবং এর ভ্যালু পজিটিভ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। কতটা বোঝা গেল?
এক্স আর ওয়াই যদি আলাদা থাকে তাহলে একটা কমপ্লেক্স নাম্বার বোঝাবে, তো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কোনো রকমের ইনইকুয়ালিটি করা যায় না। কিন্তু যদি সেম নাম্বার হয়ে যায় সেক্ষেত্রে ওটা রিয়েল নাম্বার হয়ে যায়, তখন আমরা কম্পেয়ার করতে পারি এবং তখন এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় ফর অল এক্স বিলংস টু এক্স। ওকে, অ্যান্ড এক্স এক্স 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু 0 হবে। মানে এটা অনেকটা নর্মের মতো, বোঝা গেল? এটা অনেকটা নর্মের মতো। আর 5 নম্বর প্রপার্টি, 5 নম্বর প্রপার্টি হচ্ছে আর আর প্রপার্টি নেই, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ডেফিনেশনের মধ্যে পড়ছে। ওকে, এটি হচ্ছে ডেফিনেশনের মধ্যে পড়ছে। ওকে, আচ্ছা, এক্সাম্পল বলো। এতদূর তোমাদের কোনো কনফিউশন আছে কারো? বাই না দ্য, স্যার। হ্যাঁ দাঁড়াও একটা জিনিস বলি। এখানে যেমন আমরা বললাম যে যদি এটা সি ভ্যালুড হয় তাহলে এটা সি ভ্যালুডের রেসপেক্টে আমরা বললাম, হ্যাঁ। যদি আর ভ্যালুড হয় তাহলে আর বারের কোনো গল্প নেই, তাহলে বার দিতেই হবে না। তাহলে যদি রিয়েল ভ্যালুড হয় তাহলে এক্স ওয়াই ইজ সেম এজ ওয়াই এক্স, যেটা আমরা জানি। মানে এমনি যে আমরা তো রিয়েল ভ্যালুড ভেক্টর স্পেস নিয়ে কাজ করেছি, হ্যাঁ। তো আমাদের যে আর স্কোয়ারে যেভাবে আমরা করতাম বা আর থ্রিতে যেভাবে করতাম, হুম, এইটা যে আমরা একটা ইনার প্রোডাক্টে করি না, যে আই ডট আই ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়ালস টু জে ক্যাপ ডট আই ক্যাপ, হ্যাঁ, ইজ 0। তার মানে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এইটাকেই ডট না লিখে আমরা লিখছি আই কমা জে, অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা এক্সপ্রেস করছি। তাহলে বুঝতে পেরেছো, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি। তাহলে ইউ ডট ভি আমরা যে করতাম ইউ ডট ভি, এটাকে এখানে লেখা হচ্ছে ইউ কমা ভি, এইভাবে এক্সপ্রেস করা হচ্ছে। এটাই হচ্ছে জাস্ট নোটেশনের ডিফারেন্স। তো আমরা দেখো জেনারেলি এই জিনিসটা হতো না, ইউ ডট ভি সেম অ্যাজ ভি ডট ইউ, এটা আমরা পড়েছি না স্কেলার প্রোডাক্টে এই জিনিসটা হয়। তার মানে ওটা রিয়েল ভ্যালুড বলে এই জিনিসটা হচ্ছে, না হলে এখানে একটা বার দিতে হতো, কমপ্লেক্স ভ্যালুড হলে একটা বার দিতে হতো। বুঝতে পেরেছো, এটাই ডিফারেন্স। ওকে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এক্সাম্পল যদি আমরা দেখি তো একটা এক্সাম্পল তো ওখানে হলোই, হ্যাঁ, ইউজুয়াল ডট প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, এক্সটা হচ্ছে সি টু দি পাওয়ার এন। সি টু দি পাওয়ার এন মানে কি? সি টু দি পাওয়ার এন সেটটা হচ্ছে z1 z2 zn, যেখানে প্রত্যেকটা জেডাই কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তো এটা একটা ইনার প্রোডাক্ট স্পেস। কিভাবে? তাহলে এখানে আমাকে দুটো ভেক্টরের ইনার প্রোডাক্ট করতে হবে। তাহলে দুটো ভেক্টর যদি আমরা এইভাবে নিই, একটা ভেক্টর হচ্ছে z1 z2 ডট ডট zn, কমা আরেকটা ভেক্টর লিখছি আমরা w1 w2 wn। তাহলে এই দুটোর ডট করছি, তাহলে এই দুটো ডটটাকে আমরা এইভাবে ডিফাইন করি, হ্যাঁ, z1 ইন্টু w1 বার প্লাস z2 ইন্টু w2 বার z3 ইন্টু w3 বার, এইভাবে যোগ হবে zn ইন্টু wn বার। তাহলে তুমি দেখাতে পারবে যে দেন এত ইজ অ্যান ইনার প্রোডাক্ট অন x ইকুয়ালস টু সি টু দি পাওয়ার n। বোঝা গেল? এটা তোমাদের কাজ, যে বাকি যে ডেফিনেশন গুলো ফলো করছে কিনা এটা তোমাদের বোঝার, মানে তোমরা জাস্ট যাচাই করে নিও, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, তাহলে কমপ্লেক্স হতে গেলে এইভাবে কিন্তু
আমরা ইনার প্রোডাক্টটাকে ডিফাইন করব। আর রিয়েলের যদি হতো আর এন এর উপরে আমরা তাহলে ডিফাইন করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে লিখবো, x1 x2 ডট ডট xn, এদিকে y1 y2 ডট ডট yn। হ্যাঁ, এদের উপরে ইনার প্রোডাক্টটা কিভাবে ডিফাইন করব, সিম্পলি x1 y1 x2 y2, এখানে তার বারের কোনো গল্পই নেই, xn yn, এটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। এইভাবে আমরা ডিফাইন করতে পারবো। আচ্ছা, মজার কথা হচ্ছে যে এইভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই। এখানে তুমি যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, যেমন ধরো এটা একটা হলো, আমি ধরো এটা হচ্ছে 2, এইভাবে ডিফাইন করতে পারি। যে তুমি n সংখ্যক কনস্ট্যান্ট একটা কালেক্ট করো, যে কোনো n সংখ্যক কনস্ট্যান্ট নিয়ে নাও। আমি ধরলাম α1, তাহলে α1 x1 y1 প্লাস α2 x2 y2 প্লাস α3 x, এইভাবে আলফা এন এক্স এন ওয়াই এন। কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটাই যেন নন জিরো হয়, আলফা টু আলফা এন প্রত্যেকটাই যেন নন জিরো হয়। কেউ জিরো হলে আমার সমস্যা আছে, জিরো হলে সমস্যা আছে, তাহলে জিরো কেউ নয়, প্রত্যেকটাই নন জিরো, তাহলে দেখবে এটাও তাহলে একটা ইনার প্রোডাক্ট হবে। তাহলে ইনার প্রোডাক্ট কোনো ইউনিক জিনিস নয়, এ অনেক রকম হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি এখানে যে কোনো α1 α2 যে কোনো রিয়েল নাম্বার দিলেই কিন্তু ওটা হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? তো এটা একটা ইনার প্রোডাক্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। এটাকে কি বলা হয়, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোশ্চেন না থাকলে চুপচাপ থাকো। ওকে, আচ্ছা, so in an inner product space, x comma, we define norm of a vector is equals to x comma x, এইটা তো একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, তার স্কোয়ার রুট, বা এইভাবেও তুমি লিখতে পারো। তাহলে এইটা দেন এত ইজ এ নর্ম। তাহলে এইভাবে ডিফাইন করলে আমরা এটা একটা নর্ম বলতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা যে কেন নর্ম হবে তার কারণ হচ্ছে ওই ইনার প্রোডাক্ট স্পেসের বাকি যে প্রপার্টিগুলো আছে, ওই প্রপার্টিগুলো থেকে এটা ফলো করবে যে এটা একটা নর্ম হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নর্ম পেয়ে গেলাম। আচ্ছা, নর্ম থাকলে আমরা কি জানি, মেট্রিক স্পেস তৈরি করা যাবে। তাহলে যদি মেট্রিক স্পেসটা কমপ্লিট হয়, তাহলে দেখো, তাহলে আমি যদি দুটো ভেক্টর নিই এক্স আর ওয়াই বিলংস টু এক্স, তাহলে আমি এদের মধ্যে ডিস্টেন্স কিভাবে ডিফাইন করব, তাহলে ডিস্টেন্স আমরা ডিফাইন করি এইভাবে না, নর্ম অফ এক্স মাইনাস ওয়াই। তার মানে এইটা ভ্যালু কি হবে, এক্স মাইনাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই। তার এইটা হচ্ছে আমাদের কার ডেফিনেশন, এটা হচ্ছে ডিস্টেন্সের ডেফিনেশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মেট্রিক বানাতে পারি। তাহলে বুঝতে পারছো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে ইনার প্রোডাক্ট gives norm আর norm gives metric। ঠিক আছে, তাহলে এই যে মেট্রিকটা পেলাম এর রেসপেক্টে যদি এটা কমপ্লিট হয়, তাহলে ইফ x d is a complete metric space, then x comma is called
হিলবার্ট স্পেস। হিলবার্ট স্পেস, তাহলে হিলবার্ট স্পেস কি? একটা একটা ইনার প্রোডাক্ট স্পেস যার ইনার প্রোডাক্টটা কমপ্লিট হচ্ছে, মানে ওটাকে যখন আমরা ম্যাট্রিক্স স্পেস হিসাবে দেখছি তখন সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। বোঝা গেল? কোনো প্রশ্ন আছে? আদারওয়াইজ এমনি আমরা ইনার প্রোডাক্ট স্পেস বলবো। আচ্ছা, এবার একটা ইম্পর্ট্যান্ট ইনইকুয়ালিটি, ইম্পর্ট্যান্ট ইনইকুয়ালিটি, সেটা কি? সেটাকে নাম হচ্ছে কচিস ওয়ার্ডস ইনইকুয়ালিটি। ওকে, এটা কি বলছে? এটা সহজ ডেফিনেশন হচ্ছে যে এক্স আর ওয়াই যদি দেওয়া থাকে তাহলে তাহলে ইনইকুয়ালিটিটা হচ্ছে এক্স ওয়াই, এটা যে কমপ্লেক্স নাম্বার তার মড ইজ লেসার ইকুয়ালস টু নর্ম অফ এক্স ইন্টু নর্ম অফ ওয়াই। এটা যে কোনো ইনার প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসটা হোল্ড করবে, এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। দিস ইজ কল্ড কচিস ওয়ার্ডস ইনইকুয়ালিটি, CH। ওকে, কচিস ওয়ার্ডস ইনইকুয়ালিটি। আচ্ছা, তো আমরা যে কোনো একটা ইনার প্রোডাক্ট, ধরো সি এর ক্ষেত্রে, CN এর ক্ষেত্রে যে ইনার প্রোডাক্টটা যদি হয় এটা, তাহলে দেখো Z1টাকে আমরা ধরো Z কে লিখছি Z1 Z2 ডট ডট ZN, আর W কে লিখছি W1 W2 ডট 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 WN। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি? দিস ইজ mod of Z1 W1 bar Z2 W2 bar ডট ডট ZN WN বার। এই জিনিসটা লেসার ইকুয়ালস টু, আর নর্ম অফ জেড, নর্ম অফ জেড ইন্টু নর্ম অফ ডাব্লু। আচ্ছা, নর্ম অফ জেড কত হয়? নর্ম অফ জেড হচ্ছে মড Z1 স্কোয়ার, কারণ এটা সব কমপ্লেক্স নাম্বার। ওকে, মড ZN স্কোয়ার, আর এটা হচ্ছে মড W1 স্কোয়ার মড W2 স্কোয়ার প্লাস ডট ডট WN এর স্কোয়ার। এটা হচ্ছে, তাহলে এই ভ্যালুটা সবসময় এর থেকে ছোট হবে। আর অন আরএন আমরা যদি এক্সটাকে নাম দিই এরকম x1 x2 ডট ডট xn, আর ওয়াইটাকে যদি নাম দিই y1 y2 ডট ডট yn, হ্যাঁ, তাহলে যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা যদি অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা আমরা কচিস ওয়ার্ডস ইনইকুয়ালিটি, আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডে এরকম আসবে x1 y1 x2 y2 ডট ডট xn yn, এইটার মড ভ্যালু লেসার ইকুয়ালস টু x1 স্কোয়ার আপ টু xn স্কোয়ার y1 স্কোয়ার আপ টু yn স্কোয়ার। তাহলে এই ইনইকুয়ালিটিটা আমরা পাবো। তাহলে দেখো এটা একটা কত ইউজফুল ইনইকুয়ালিটি, যেটা ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে এটা ট্রু হয়। তো ইনার প্রোডাক্ট তোমার যাই হোক না কেন এই ইনইকুয়ালিটিটা ট্রু হবে। দেখো এখানে আমার কিন্তু জাস্ট ইনার প্রোডাক্ট ইউজ করে ডেফিনেশনটা দেওয়া হয়েছে। ওকে, বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এই অবস্থায়? এনি কোশ্চেন? কোশ্চেন নেই। আচ্ছা, দেখো নেক্সট আর একটা থিওরেম আছে। দেখো এই যে ইনার প্রোডাক্টটা, এটা বেসিক্যালি একটা এক্স ক্রস এক্স থেকে সি তে একটা ফাংশন, রাইট? তাহলে এক্সটা যদি একটা মেট্রিক স্পেস হয় তাহলে এক্স ক্রস এক্সও একটা মেট্রিক স্পেস ভাবতে পারো। এক্স ক্রস এক্স যদি একটা মেট্রিক স্পেস হয় তাহলে এক্স ক্রস এক্সও একটা মেট্রিক স্পেস।
তাহলে এখানে তোমাদের একটা বলে রাখি যে ধরো এক্স ডি হচ্ছে একটা মেট্রিক স্পেস, তাহলে এক্স ক্রস এক্স এক্স এর উপরে একটা তুমি ক্যাপিটাল ডি একটা মেট্রিক ডিফাইন করতে চাও, কিভাবে ডিফাইন করবে? তাহলে ডি অফ, তাহলে এখানকার দুটো পয়েন্ট নিতে হবে, একটা পয়েন্ট নিলাম এক্স ওয়াই, আর একটা পয়েন্ট নিলাম আমি জেড ডাব্লিউ জেড ধরো নিলাম। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিভাবে ডিফাইন করবে? তাহলে ডিস্টেন্স ডিফাইন করবে এইভাবে যে ডি অফ এক্স আর ডাব্লু মানে প্রথম কোঅর্ডিনেট গুলোর ডিস্টেন্স প্লাস ডি অফ সেকেন্ড কোঅর্ডিনেট গুলো। এইভাবে আমরা সহজেই ডিস্টেন্স ডিফাইন করতে মানে এক্স ক্রস এক্স কে মেট্রিক স্পেস বানাতে পারো। তাহলে এইটা একটা মেট্রিক দেবে অন ডি ওয়ান এক্স ক্রস এক্স। তাহলে এই ধরনের এইভাবে দিতে পারো, আরো উপায় আছে। হ্যাঁ, এটা একটা গেল, আর উপায় আছে, এইভাবে আমরা করতে পারি ডি অফ এক্স কমা ডাব্লিউ স্কোয়ার আর ডি অফ ওয়াই জেড স্কোয়ার করে তারপরে রুট নিয়ে নিতে পারি, এইভাবে নিতে পারি। তারপরে এটা হচ্ছে ওই ডি টু নর্মের আমরা এইভাবে করতে পারি, পি এর নর্ম এইভাবে ডিফাইন করতে পারি ডি অফ এক্স কমা ডাব্লিউ, এটা তো পজিটিভ, ডিস্টেন্স পজিটিভ, তাহলে টু দি পাওয়ার পি, আর ডি অফ ওয়াই জেড টু দি পাওয়ার পি। তাহলে এটাও একটা মেট্রিক দেবে, মানে এইভাবে তুমি অনেকগুলো ডেফিনেশন তুমি দিতে পারো ডি এক্স ক্রস এক্স এর উপরে মেট্রিক। তুমি যাই ডিফাইন করো না কেন, এই তিনটের মধ্যে যে কোনো একটাই তুমি ডিফাইন যদি করো তাহলে এক্স ক্রস, আমরা এইটাই ধরবো। হ্যাঁ, প্রথমটাকে ধরবো, ধরে তাহলে এটা একটা মেট্রিক স্পেস হয়ে যাবে। তাহলে তাহলে এই মেট্রিক স্পেসের রেসপেক্টে এই যে ম্যাপটা আমরা পাচ্ছি, দিস ম্যাপ ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, এইটা আমাদেরকে ধরো চাইলে প্রমাণ করতে পারি, আবার না চাইলে নাও করতে পারি। তো এটা সিকোয়েন্স দিয়ে আমরা খুব সহজে এটাকে দেখাতে পারবো যে ধরো এক্স এন কনভার্জ করছে এক্স এ, ওয়াই এন কনভার্জ করছে ওয়াই এ। ঠিক আছে, তাহলে আমাকে যেটা দেখাতে হবে কন্টিনিউয়াস মানে, তাহলে এখান থেকে এক্স এন কমা ওয়াই এন কনভার্জ করছে এক্স কমা ওয়াই এ, তাহলে দেখাতে হবে যে এদের ইনার প্রোডাক্ট নিলেও সেটা কনভার্জ করবে। তাহলে দেন ইনার প্রোডাক্ট অফ এক্স এন কমা ওয়াই এন কনভার্জ করা উচিত ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই। এইটা আমাকে দেখাতে হবে, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তো এইটা দেখানোর জন্য আমাদের ওই কচি-শিয়ার্টজ ইনইকুয়ালিটিটা ইউজ হবে। দেখো এইটা মানেটা কি, এক্স এন কনভার্জেস টু এক্স, তার মানে হচ্ছে এক্স এন কনভার্জেস টু এক্স ইফ অ্যান্ড অনলি ইফ নর্ম অফ এক্স এন মাইনাস ওয়াই এক্স গোস টু জিরো, আবার নর্ম অফ ওয়াই এন মাইনাস, এটা এখানে কনভার্জ করছে মানে এটা ওয়াই এ কনভার্জ করছে মানে নর্ম অফ ওয়াই এন মাইনাস ওয়াই কনভার্জ করছে জিরোতে। আমাকে এইটা দেখাতে বলেছে, তাহলে এদেরকে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটাকে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমাকে দেখাতে হবে মড এক্স এন কমা ওয়াই এন মাইনাস এক্স কমা ওয়াই, এইটাকে দেখাতে হবে জিরোতে যাচ্ছে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা যাক। এটাকে একটু সিম্পলিফাই করা যাক। তাহলে আমরা এক কাজ করি, এটাকে মাইনাস এক্স করে দিই কমা ওয়াই এন। ওকে, তাহলে দেখো, তাহলে আমি বেসিক্যালি মাইনাস এক্স কমা ওয়াই এন করলাম, তাহলে আমাকে এখানে প্লাস এক্স এন কমা ওয়াই এন এক্স কমা ওয়াই এন করতে হবে। হলো মাইনাস এক্স কমা ওয়াই। তাহলে আমি কোনো রকমের এক্সট্রা কিছু লিখিনি। এইভাবে এইটাকে আমাকে ওয়াই এন মাইনাস ওয়াই এন ওয়াই করতে হবে। তাহলে ওয়াই এন মাইনাস ওয়াই যদি করি, দাঁড়াও,
হুম, তাহলে আমরা জাস্ট পরপর এগুলোকে যদি একটু এক্সপ্লিসিটলি লেখা যায়, হুম, তাহলে এটাকে এইভাবে লেখা যাবে xn, y প্লাস xn, জাস্ট ওটা যোগ বিয়োগ করা আর কি। না, ঠিক লিখলাম? এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর যাই হোক, এটা এটা আপাতত ভুল হয়েছে বোধহয়, ভুল হয়েছে। না, এইটা করার দরকার নেই। আচ্ছা, হুম, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ইয়েস। হ্যাঁ, এইবার দেখো, এইটাকে যা আছে তাই রাখো, প্লাস এইটা দেখো, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে আমরা এইটাকে এই দুটোকে কম্বাইন করে কি করতে পারি, এক্স এক্স কমা ওয়াই এন মাইনাস ওয়াই করতে পারি। হুম, তাহলে দিস ইজ লেস অর ইকুয়ালস টু, দুটো জাস্ট মড, মড অফ এ প্লাস বি ইজ লেস অর ইকুয়ালস টু মড এ প্লাস মড বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স এন মাইনাস এক্স কমা ওয়াই এন প্লাস এক্স কমা ওয়াই এন মাইনাস ওয়াই হলো। আচ্ছা, এবার কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি দিয়ে আমরা এটাকে লিখতে পারি এক্স এন মাইনাস এক্স ইন্টু নর্ম অফ ওয়াই এন, ওকে, প্লাস নর্ম অফ এক্স ইন্টু নর্ম অফ ওয়াই এন মাইনাস ওয়াই ইউজিং সিএস ইনইকুয়ালিটি। এবার দেখো, এই পোর্শনটা জিরোতে যাচ্ছে, এই পোর্শনটা জিরোতে যাচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এইটা ওয়াই এনটার যেহেতু নর্ম অফ ওয়াই এন মাইনাস ওয়াই গোস টু জিরো, তার মানে ওয়াই এন, নর্ম অফ ওয়াই এন গোস টু ওয়াই, নর্ম অফ ওয়াই, তার মানে এটা বাউন্ডেড, তার মানে এখান থেকে ইমপ্লাই করবে যে এটা বাউন্ডেড, তার মানে টুগেদার গোস টু জিরো, তার মানে এটা সবটাই গোস টু জিরো যাচ্ছে, তার মানে এটা জিরো যাচ্ছে। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে এক্স এন ওয়াই এন কনভার্জেস টু এক্স কমা, ঠিক, অতএব এটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা জিনিস, প্যারালেলোগ্রাম ল, মানে কি বলে ওটাকে, হুম, প্যারালেলোগ্রাম ল, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এক্সক্লুসিভ ফর হিলবার্ট ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, যেটা তোমার নর্ম স্পেসে হয় না। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে যে যে কোনো দুটো এক্স আর ওয়াই যদি ভেক্টর থাকে, তাহলে এইটা আর এক্স মাইনাস ওয়াই, এইটা, এটাকে যোগ করলে হয় 2 টাইমস নর্ম অফ এক্স স্কোয়ার প্লাস নর্ম অফ ওয়াই স্কোয়ার। এটা তোমরা জিওমেট্রিতে পড়েছো যে প্যারালেলোগ্রাম ল ভেক্টরের ক্ষেত্রে এটা হয় যে, এটা একটা ধরো প্যারালেলোগ্রাম, এটা ধরো ইউ, এটা ধরো ভি, মানে এই লেংথ বলছি, তাহলে এই যে দুটো যে ডায়াগোনাল পাচ্ছ, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আমি লেংথ দিয়ে বলছি, এর এ ধরো লেংথ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি, তাহলে সি এর লেংথ, মানে সি এর লেংথের স্কোয়ার প্লাস ডি এর লেংথের স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 টাইমস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, অ্যাগ্রি করছো? এটা হয়, দিস ইজ নোন অ্যাজ প্যারালেলোগ্রাম ল। ডু ইউ অ্যাগ্রি দিস হোল্ডস অর নট?
এটা কি জানো না জানো না? হ্যালো, কেউ আছো? এনিওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আছি আছি আছি। হ্যাঁ, বলছি এটা হয় তো? হ্যাঁ স্যার, জানি। আচ্ছা আচ্ছা। এটা আমরা ছোট বাচ্চাদের জিওমেট্রি পড়ানোর সময় এগুলো বলি। হ্যাঁ। হ্যাঁ হুম হ্যাঁ স্যার। হুম। তো এই জিনিসটাই হচ্ছে, তাহলে দেখো এইটাকে যদি তুমি এক্স ভেক্টর নাম দাও, এটা যদি ওয়াই ভেক্টর নাম দাও, তাহলে এইটা হয়ে যাবে তোমার এক্স প্লাস ওয়াই, আর এইটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স, যে কোনো একটা তীর চিহ্ন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটাই আসছে। তো এইটা আমরা ধরো হিলবার্ট স্পেসের ক্ষেত্রে এটা প্রুফ করব। হ্যাঁ, এই প্রুফটা খুব সহজ। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে, দেখো এটা নর্মের স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই, প্লাস এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে ভাঙলে 4টে টার্ম আসবে, এটাকে ভাঙলে 4টে টার্ম আসবে, তাহলে টোটাল আমার 8টা টার্ম আসবে। তাহলে এই 8টা টার্মকে যদি আমি লিখি, তাহলে এক্স কমা এক্স, এক্স কমা ওয়াই, ওয়াই কমা এক্স প্লাস ওয়াই কমা ওয়াই হলো। আচ্ছা, এখানে আসবে আবার এক্স কমা এক্স, এক্স কমা মাইনাস ওয়াই, তার মানে এক্স কমা মাইনাস ওয়াই, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই কমা, হ্যাঁ, প্লাস ওয়াই কমা ওয়াই, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো একটা জিনিস, দেখো এই এক্স কমা মাইনাস ওয়াই, মাইনাসটা যদি বাইরে চলে আসে, বাইরে আসবে। হ্যাঁ, তাহলে এক্স কমা ওয়াই, আর এখানে এটা এটা কেটে যাবে একই রকম ভাবে, এইটা আর এটা কেটে, সরি, এটা কেটে যাবে, ভুল কাট কেটে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা দুবার আছে আর এইটাও দুবার আছে, তাহলে 2 টাইমস এইটাকে আমরা লিখছি নর্ম অফ এক্স স্কোয়ার, এটা লিখছি নর্ম অফ ওয়াই স্কোয়ার, তাহলে প্রুফ হয়ে গেল। বোঝা গেল? তাহলে এবার বুঝবে যে এইটা কেন ইম্পর্টেন্ট। দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ, ইম্পর্টেন্ট বিকজ যদি কোশ্চেন হয় when a normed linear space, normed linear space is an inner product space, inner product space, তখন অ্যান্সার হবে if it satisfies parallelogram law। দেখো প্যারালেলোগ্রাম লয়ে, কোথাও ইনার প্রোডাক্ট ইউজ করিনি, মানে ইউজ করেছি প্রুফে, কিন্তু মানে এটাকে রিপ্রেজেন্ট করতে কোথাও কি ইনার প্রোডাক্ট ইউজ হয়েছে? শুধু নর্ম হয়েছে। ঠিক আছে, তাহলে নর্ম লিনিয়ার স্পেসে এই জিনিসটা সবসময় কিন্তু হয় না, মাথায় রাখবে, এইটা নর্ম লিনিয়ার স্পেসে সবসময় ট্রু হয় না। তো যদি ট্রু হয় তাহলে বুঝবে সেইটা একটা ইনার প্রোডাক্ট স্পেস, বেসিক্যালি ওর নর্মটা ইনার প্রোডাক্ট থেকে এসছে, যদি এটা ট্রু হয় তো। ঠিক আছে, এটা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, এটা আমাদের একবার আমরা যখন এমএসসি করছিলাম তখন এটা আমাদের পরীক্ষায় দিয়েছিল, যে সো দ্যাট, যে ধরে নাও যে একটা নর্ম লিনিয়ার স্পেস যেটা প্যারালেলোগ্রাম লটাকে ফলো করছে, তাহলে প্রমাণ করো যে দেয়ার এক্সিস্ট এন ইনার প্রোডাক্ট দ্যাট মানে ম্যাচেস উইথ দ্য নর্ম। তো ওটা আমাদের প্রুভ করতে দিয়েছিল, আমরা চেষ্টা করেছিলাম, হয়তো পুরোটা হয়তো পারিনি, বাট চেষ্টা করেছিলাম। তো চেষ্টা করার রেসপেক্টে একটা মানে তাহলে কিভাবে তুমি ডিফাইন করতে পারো ইনার প্রোডাক্টটা, সেটার একটা রেজাল্ট আছে আর কি। আচ্ছা, সেটা আমরা আসছি যদি থাকে। তাহলে এটা হয়ে গেল, এটা এই জন্যই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এক্সাম্পল, আমরা যে L2 স্পেস পড়েছিলাম, L2 স্পেসটা কি? সেটা বল সিকোয়েন্সেস, কমপ্লেক্স ভ্যালুড সিকোয়েন্স। ওকে, এখানে আমরা কমপ্লেক্স ভ্যালুডও নিতে পারি, আবার রিয়েল ভ্যালুডও নিতে পারি।
such that স্যার some হ্যাঁ ইন্টারাপ্ট করছি স্যার, স্যার হ্যাঁ বলছি আপনি কতক্ষণ নেবেন, নাহলে আমি লিভ করবো, আমার অ্যাকচুয়ালি শরীর ভালো না, মানে কাল থেকেই কোভিড এর সিমটম দেখা দিয়েছে। ও কে বলছো তুমি? আমি সুস্মিতা বলছি স্যার। ও সুস্মিতা, হ্যাঁ। আচ্ছা আমি এটা এটা বলে শেষ করে দিচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি নাহলে লিভ করে যেতাম, মানে আমি আর হুম, পারছি না নিতে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এটা এটা বলে শেষ করে যাচ্ছি। আচ্ছা দেখো, L2 স্পেস মানে হচ্ছে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, যাতে এদের মোডের স্কোয়ারটা এটা হয়। ঠিক আছে, তাহলে এর উপরে ইনার প্রোডাক্ট আমরা কিভাবে ডিফাইন করব? আচ্ছা এইটাকে আমরা শর্টে এক্স নাম দিচ্ছি, তাহলে এক্স মানে এটা সিকোয়েন্সটা বোঝাচ্ছে। তাহলে যদি আমি দুটো সিকোয়েন্স নিয়ে নিই, তাহলে এক্স এক্স এন আর ওয়াই এন, তাহলে এদের নর্মটা কি এই এদের ইনার প্রোডাক্ট আমরা ডিফাইন করছি এইভাবে, সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। যদি কমপ্লেক্স ভ্যালুড হয় তাহলে তোমাকে ডিফাইন করতে হবে এক্স এন ওয়াই এন বার, আর যদি রিয়েল ভ্যালুড হয় তাহলে সিম্পলি এক্স এন ওয়াই এন। ঠিক আছে, হয়ে ইন সি আর ইন আর। ঠিক আছে, তো এটা মানে বুঝে যাচ্ছ? তাহলে এইভাবে দেখতে গেলে L2 স্পেস ইজ এ হিলবার্ট স্পেস হয়। তো এটা আমরা প্রুফ করছি না যে কেন হিলবার্ট স্পেস হয়, তাহলে ওটা প্রুফ করা অনেক বিশাল প্রুফ একটা, L2 স্পেসটা কেন হিলবার্ট স্পেস হয়, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। হ্যাঁ, যে এটা কমপ্লিট হয়, আমরা আগেই পড়েছি যে এটা ব্যানাক স্পেস হয় মানে কমপ্লিট। হ্যাঁ, নর্মাল রেসপেক্টটা কমপ্লিট। তো এটা ইনার প্রোডাক্ট দেখাতে পারলেই তোমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে, যদি তুমি ওই নর্মের প্রুফটা এখানে ধার করো আর কি, তাহলে এটা হয়ে যাচ্ছে। সো L2টাকে যদি তুমি রিয়েল ফিল্ডটা ধরো তাহলে এইটা ধরতে হবে, আর আদারওয়াইজ এইটা ধরতে হবে। তো এই ডিস্টিংশনটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। আর বাকি যে এলপি স্পেস গুলো আছে, অল আদার এলপি স্পেস, অল আদার এলপি স্পেস আর নট হিলবার্ট স্পেস, মানে অল, তারা ইনার প্রোডাক্ট স্পেসই নয়। হ্যাঁ, সেইটা আমরা এর পরের দিন প্রুভ করবো যে হোয়াই। হ্যাঁ, হোয়াই এটা আমরা এর পরের দিন প্রুভ করব। ঠিক আছে, তো এই অবধি থাক তাহলে।